হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চাঁদ। আশা করি সকলে ভালো আছো। তো আজকের থেকে আমরা পিএসসি অনুযায়ী যে সিলেবাসটা দেওয়া হয়েছে তো সেটার ধরে আমরা শুরু করব পড়া। ঠিক আছে, তো দেখা যাক আর কোনো রকম সিলেবাস চেঞ্জ করে কি না। যদি চেঞ্জ না করে তো এটাই থাকবে। তো দেখো সিলেবাসটা একটু দেখে নাও তোমরা কী কী আছে। দেখো বলেছে সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্টস অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস ইন ইংলিশ। তাহলে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রয়েছে ফ্রম 1340 টু 2000। আর আছে কি কি দেখো, শেক্সপিয়ারের যে ম্যাকবেথ আছে, অ্যাজ ইউ লাইক ইট, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, প্যারাডাইস লস্ট, রেপ অফ দ্য লক, দি গাইড, দ্য শ্যাডো লাইন্স, ও টু দ্য ওয়েস্ট উইন্ড আমাদের পড়া আছে আগেই, ও টু আ নাইট অ্যাঙ্গেল, ইউলিসেস, মাই লাস্ট ডাচেস, প্রিলিউডস, এইগুলো আছে। এবং এই তিনটা তোমাদের কমন, তাই না? ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ও টু আ নাইট অ্যাঙ্গেল আর ইউলিসেস, যেটা তোমরা মাদ্রাস এক্সাম দেওয়ার আগে এগুলো সবাই পড়ে গেছো। বাকিগুলো যারা 11-12-এর এক্সাম দিয়েছো তারা পেয়েছো, যেটা যেরকম ম্যাকবেথ, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এগুলো পেয়েছো, রেপ অফ দ্য লক পেয়েছো, কিন্তু বাকিগুলো আমাদের সিলেবাসে নতুন, তাই তো? তো শুরু করব আমরা। আর কি কী আছে দেখো, এখানে গ্রামার রয়েছে, আর ভোকাবুলারি রয়েছে, অ্যান্টোসিনো, ইডিওমেটিক ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, ফিগার অফ স্পিচ রয়েছে। তার মানে আমাদের এবার কিন্তু ফিগার অফ স্পিচটা ভালোভাবে করতে হবে। আর তার সাথে কী রয়েছে, টেস্ট অফ কম্প্রিহেনশন, যেটা রাইটিং রয়েছে। তো এই হচ্ছে সিলেবাস, এই অনুসারে আমরা শুরু করব। তো ফার্স্ট আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে পোয়েম মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, তো আজকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো এই পোয়েমটা সম্পর্কে। নেক্সট দিন থেকে পোয়েমে আমরা সরাসরি ঢুকে যাব। তো চলো পোয়েমটা শুরু করা যাক। প্রথমেই দেখে নাও রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো কি বলছে, হি ওয়াজ বর্ন অন 7th May ইন 1812 ইন ক্যাম্বারওয়েল, লন্ডন। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন, ইংল্যান্ডের। অ্যান্ড ডায়েড অন 12th December 1889 ইন ভেনিস, ইটালি। ঠিক আছে, তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমরা ডেট, ইয়ার সব কিছু পেয়ে গেলাম, ডেট এবং ইয়ার দুটোই পেয়ে গেছি আমরা। নেক্সট, হি ওয়াজ দ্য পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজের পোয়েট ছিলেন তিনি। তারপরে কি বলছে, হিজ ফেমাস ওয়ার্কস আর মাই লাস্ট ডাচেস, মেন অ্যান্ড ওমেন, ড্রামাটিস্ট পার্সনে, দ্য রিং অ্যান্ড দ্য বুক, পিপা পাসেস, সর্ডেলো। এই ওয়ার্কগুলো তার ছিল, পিপা পাসেস, সর্ডেলো, এগুলো তার পোয়েম আর কি। নেক্সট, হিজ ক্রিটিক্যাল রেপুটেশন রেস্টস মেনলি ডিউ টু হিজ ড্রামাটিক মনোলগস। ঠিক আছে, মানে মেনলি তিনি যে ড্রামাটিক মনোলগ সেগুলো লিখতেন। Next, in 1833, Browning anonymously published his first major published work, Pauline. তো পাউলিন হচ্ছে তিনি তার মানে অ্যানোনিম, তার অ্যাকচুয়াল যে নাম রবার্ট ব্রাউনিং সেই নামটা প্রকাশ না করে, অর্থাৎ অ্যানোনিমাসলি কিন্তু তিনি এই পোয়েমটা পাবলিশ করেছিলেন ইন 1833। ওকে, তো ব্রাউনিং সম্পর্কে আমরা কয়েকটা কথা জেনে নিলাম। এবার আমরা যে পোয়েমটা পড়বো আর কি, মাই লাস্ট ডাচেস, সেটা সম্পর্কে কয়েকটা জিনিস একটু জেনে নিই চলো, তাহলে আমাদের পোয়েমটা পড়তে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো ভিডিওটা আজকে খুব বেশি বড় হবে না, তোমরা একটু সবাই জিনিসগুলো নোট করে নিও খাতাতে এক জায়গাতে, তাহলে সব নোটসগুলো থাকবে। দেখো অ্যাবাউট দ্য পোয়েম কী বলছে, ইট ইজ এ পোয়েম অফ 56 লাইন্স ইন 28 রাইমিং কাপলেটস। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের 56টা লাইন আছে এবং 28টা রাইমিং কাপলেট রয়েছে, অর্থাৎ দুটো দুটো করে, মানে দুটো প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে শেষ যে ওয়ার্ডগুলো সেটা ছন্দে আর কি লেখা হয়েছে, ছন্দ করে, রাইমিং প্যাটার্ন। ঠিক আছে, এইভাবে জোড়ায় 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 জোড়ায়, সেই জন্য 28 রাইমিং কাপলেট হয়েছে। নেক্সট, দিস পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1842, 1842 সালে পাবলিশ হয়েছিল, ইন ড্রামাটিক লিরিক্স, এ ভলিউম ইন হিজ বেলস অ্যান্ড পমগ্রানেট সিরিজ। ঠিক আছে, নেক্সট দেখো, দিস পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে এটা, আর এটা অবশ্যই একটা ড্রামাটিক মনোলগ। নেক্সট, প্রথমবার পাবলিশ হয়েছিল ড্রামাটিক লিরিক্সে। এবং দেখো নেক্সট কী বলছে, ইন দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোয়েমস ইন 1863, অর্থাৎ পোয়েমগুলো রিঅ্যারেঞ্জ করার সময় 1863-তে দ্য পোয়েম ওয়াজ ইনক্লুডেড ইন ড্রামাটিক রোম্যান্সেস। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে, দিস পোয়েম ওয়াজ অরিজিনালি এন্টাইটেলড ইটালি, অর্থাৎ এর যে আসল যে টাইটেলটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু ইটালি ছিল। আর তারপরে দেখো কি বলছে, দ্য সাবটাইটেল অফ দ্য পোয়েম ইজ, পোয়েমটার যে সাবটাইটেল সেটা হচ্ছে ফেরারা কিন্তু। ঠিক আছে, ফেরারাটা কি দেখো, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট সিটি অফ ইটালি, ইটালির একটা খুব গুরুত্বপূর্ণ একটা শহর। আর এটা হচ্ছে কালচারাল সেন্টার ডিউরিং দ্য রেনেসাস, অর্থাৎ সেই রেনেসাসের সময়কার একটা মানে একটা সাংস্কৃতিক কেন্দ্র। ঠিক আছে, কালচারাল সেন্টার। নেক্সট,
দেখো সেটিং অফ দ্য পোয়েম, দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ, সেটিংটা কোথায় ছিল, সেটা হচ্ছে এই যে 5th ডিউক অফ ফেরারার প্যালেসে ছিল, তার প্রাসাদে, এবং সেই 5th ডিউক অফ ফেরারাকে সেটা হচ্ছে অ্যালফোনসো দ্য টু, ঠিক আছে, তিনি হচ্ছেন, মানে অর্থাৎ তার প্যালেসে এই পোয়েমটা শুরু হচ্ছে। নেক্সট, Robert Browning was inspired to write the poem when he heard that the Duke had poisoned his wife. এবার দেখো কি বলছে, রবার্ট ব্রাউনিং যে এই পোয়েমটা লিখেছিলেন মাই লাস্ট ডাচেস, তাহলে তিনি কেন ইন্সপায়ার হয়েছিলেন এই পোয়েমটা লেখার জন্য, যখন তিনি শুনেছিলেন দ্যাট দ্য ডিউক হ্যাড পয়জন্ড হিজ ওয়াইফ, যে ওই ডিউক অর্থাৎ 5th ডিউক অফ ফেরারা অ্যালফোনসো টু, তিনি তার ওয়াইফকে মেরে ফেলার জন্য পয়জনিং করেছিলেন, এবং তার ওয়াইফের কী নাম ছিল সেটা হচ্ছে, দেখো নামটা একটু দেখে নাও, অনেকটা বড় নাম, লুক্রিজিয়া ডি কসিমো ডি মেডিসি। ওকে, নেক্সট দেখো, দ্য ডিউক ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে ডিউকই পোয়েমে হচ্ছে বলছেন স্পিকার, অর্থাৎ যেহেতু এটা ড্রামাটিক মনোলগ, তো সেই জন্য এখানে একজনই স্পিকার থাকবেন, আর যে শুনছে সে হচ্ছে একদম সাইলেন্ট লিসেনার, ঠিক আছে। তো এখানে যে স্পিকার তিনি হচ্ছেন দ্য ডিউক ইজ দ্য স্পিকার হেয়ার অ্যান্ড হি ইজ স্পিকিং টু দ্য এনভয়, অর্থাৎ যাকে তিনি এই জিনিসটা বলছেন, এই ড্রামাটিক মনোলগটা তিনি যাকে বলছেন, তো সেটা হচ্ছে তিনি হচ্ছেন একজন এনভয়, অর্থাৎ একজন অ্যাম্বাসেডার, একজন দূত, এবং তিনি হচ্ছে একজন সাইলেন্ট লিসেনার, ঠিক আছে। তো আরও বিস্তারিত আমরা পোয়েম পড়ার সময় জানবো। তো এই কয়েকটা ইনফরমেশান একটু তোমাদের দেওয়ার ছিল, এগুলো একটুখানি তোমরা নোট করে নিও, ঠিক আছে, তাহলে তোমাদের নেক্সট পড়ার সময় সুবিধা হবে। তো চলো আজকে এই অবধি, ভিডিওটা আজকে একদমই ছোট হলো। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা কিন্তু পোয়েমটার অ্যানালাইসিস নিয়ে আসছি, ঠিক আছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।